আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সর্বপ্রথম জানাচ্ছি যে আমার প্রকাশিত যে বইটি টাস্ক টু গেট আ পাস ইন অ্যাকাউন্টিং এর আংশিক অর্থাৎ 4টি অঙ্কে আর্থিক অবস্থার বিবরণীর আমরা যে পর্বগুলো শিখছি, সেখানে আমরা প্রথম পর্বে রেয়ামিং সম্পর্কে আলোচনা করছি, দ্বিতীয় পর্বে আমরা সমন্বয় 10টি নিয়ে আলোচনা করছি এবং তৃতীয় পর্বে আজকে আমরা 11 থেকে বাকি যে সমন্বয়গুলো আছে সবগুলো আলোচনা করব। সাথে সাথে আমরা এখানে যে আমাদের কিছু কাজ আছে রেয়ামিংয়ের, যেটা আমি প্রথম ভিডিওতে বর্ণনা করতে পারিনি, সেটাও আজকে এই ভিডিওতে করার চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, যাতে আপনার এই পুরো অঙ্কটি করতে আপনার জন্য সহজ হয়। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করে দিব। আমরা আজকে বেশি সময় নিব না, দ্রুত আমরা কিভাবে এটা শিখতে পারবো সেজন্য শুরু করে দিই। তো এখানে বলা আছে 1 জুলাই 50,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করলেও উহা হিসাবভুক্ত হয়নি। তাহলে দেখেন, যদি অতিরিক্ত মূলধন আনয়ন করে, আমি আবারও বলছি, যদি অতিরিক্ত মূলধন আনয়ন করে তাহলে কি হয়, যে আমি ব্যবসায় যদি নতুন করে কোনো টাকা আনি তাহলে ব্যবসায় নগদ টাকা বাড়বে, আবার মূলধনও বাড়বে। সুতরাং এটা নগদের সাথে যোগ হবে এবং আমাদের মূলধনের সাথেও যোগ হবে, যেটা আমরা এখানে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু ক্লিয়ার হয়। দেখেন, মূলধন যোগ অতিরিক্ত মূলধন, এখানে 80,000 টাকা কেন দিছে? আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে 80,000 টাকা কেন স্যার এখানে দিব, কারণ এখানে তো অতিরিক্ত মূলধন ছিল 50,000 টাকা। তাহলে ওই 80,000 টাকার একটি এন্ট্রি আছে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আমি আগে অতিরিক্ত মূলধন এই 50,000 টাকা মূলধনের সাথে যোগ হয়েছে এবং নগদের সাথে যোগ হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হাতে নগদ যোগ অতিরিক্ত মূলধন 50,000 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন হাতে নগদ যোগ অতিরিক্ত মূলধন 50,000 টাকা। এখন এখানে কেন আমি 80,000 টাকা দিলাম সেটা একটু আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। দেখেন, নিচে একটি ঠিক আছে, অতিরিক্ত মূলধন আনয়ন করা হয়, উহা একবার মূলধনের সাথে যোগ হবে, আরেকবার নগদের সাথে যোগ হবে। মূলধনের সুদ নির্ণয় করার সময় যে তারিখ দিতে হবে সেই অনুযায়ী সুদ ধরতে হবে। এটা হচ্ছে আমাদের যে সুদটা ধরবো কিভাবে সেই সম্পর্কে একটু টিকা। আর নিচে বলা আছে, দেখেন, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত কম্পিউটার অতিরিক্ত মূলধন হিসাবে যোগ হবে। এটা হচ্ছে অতিরিক্ত মূলধন যে কতগুলো আসছে সবগুলো এখানে টিকা দেওয়া আছে। আমি একটু এটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন পরবর্তীতে যে এন্ট্রিটা দেওয়া আছে, দেখেন 50,000 টাকা অতিরিক্ত মূলধন করেন প্রতি মাসে, এটা না। যদি দেখেন আপনারা 15 নম্বর এন্ট্রিতে দেখেন, মালিকের ব্যক্তিগত কম্পিউটার 1 জুলাই ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়ে আসেন যার মূল্য 30,000 টাকা, যার মূল্য 30,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, দেখেন, মালিক যদি ব্যবসায় নিজের ব্যবহৃত কোনো সম্পদ ব্যবসায় দেয়, তাহলে সেটা অতিরিক্ত মূলধন হিসেবে কাউন্ট করতে হয়। কারণ আমরা অলরেডি শিখেছি, মালিকের কিছু ব্যবসায় আসে অতিরিক্ত মূলধন এবং ব্যবসায় থেকে মালিক কিছু নিয়ে গেলে সেটা উত্তোলন হয়ে যায়। তো এখানে বলছে মালিকের ব্যক্তিগত কম্পিউটার 1 জুলাই প্রতিষ্ঠানে নিয়ে আসেন যার মূল্য 30,000 টাকা। তাহলে এটা একটি অতিরিক্ত মূলধন প্লাস আবার প্রতিষ্ঠানের একটি সম্পদ। বিষয়টি যদি একটু ক্লিয়ার করে দেখেন, প্রথমত বলছে ব্যবসায় সে কিছু টাকা বিনিয়োগ করছে, তো সেক্ষেত্রে নগদ টাকা পাচ্ছে, নগদের সাথে যোগ, আবার মূলধনের সাথে যোগ অতিরিক্ত মূলধন। আবার বলছে মালিকের একটা নিজের কম্পিউটার ছিল যেটা ব্যবসায় বিনিয়োগ করছে, তাহলে ব্যবসায় কি সম্পদ আসছে? কম্পিউটার আসছে, আবার আপনার যে মূলধনও বাড়ছে, তাই অতিরিক্ত মূলধন। এই জন্য আমাদের 50 আর 30 80,000 টাকা আমরা এখানে অতিরিক্ত মূলধন দেখেছি 80,000 টাকা। ক্লিয়ার? আমি আবার বলি, নগদ এবং কম্পিউটার যে নিয়ে আসছে সেটাও অতিরিক্ত মূলধন হিসেবে কাউন্ট হয়েছে, এই জন্য 80,000 টাকা হয়েছে। এখন যখন আমরা এটার উপরে যখন মূলধনের সুদ ধরবো, তখন কিন্তু কম্পিউটার উপরে সুদ ধরা যাবে না, কারণ কম্পিউটার উপরে হবে অবচয়। আর যখন সুদটা ধরবো তখন কিন্তু ধরবো শুধু টাকার উপরে, অর্থাৎ 50,000 টাকার উপরে আমরা সুদটা ধরবো। আর হচ্ছে প্রারম্ভিক যে মূলধন আমাদের এখানে দেওয়া আছে, কত প্রারম্ভিক মূলধন আছে 1,50,000, সেটার উপরে আমরা 10% ধরবো। তাহলে 1,50,000 উপরে যদি আমরা 10% ধরি, তাহলে আমাদের এখানে মূলধনের সুদ আসে 15,000 টাকা। আর হচ্ছে 50,000 উপরে যদি আমরা মূলধনের সুদ ধরি, তাহলে আসে 50,000 উপরে ধরে 5,000 আসে। তো 5,000 এবার অর্ধেক হবে, যেহেতু 1 জুলাই, তাহলে 5,000 অর্ধেক হচ্ছে 2500, তাই 2500 মানে 2,500 টাকা। তাহলে আমাদের মোট মূলধনের সুদ আসতেছে যে 15,000 আর হচ্ছে 2,500, 17,500 টাকা, 17,500 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন, যারা বইটি সামনে নিয়েছেন তারা অবশ্যই ভালো বুঝবেন, কারণ আমি আগে বলছি বইটি সামনে নিয়ে সলভ করবো অনেক ক্লিয়ার হবে। এরপরে যে কথাটা বলছি কম্পিউটারের অবচয়, সেটা তো আমি বলে দিলাম, ঠিক অবচয় হবে এবং অবচয়টা আমরা অর্ধেক মাসের ধরতে হবে। সেটা আমাদের এখানে করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাবেন যে কম্পিউটার লেখা আছে কম্পিউটার 30,000 টাকা, কম্পিউটার 30,000 টাকা
মাইনাস অবচয় 1500 টাকা। কারণ কি 30,000-এর উপরে যদি আপনি 10% ধরেন তাহলে আসে 3,000 টাকা, আর যেহেতু মাঝামাঝি বা পহেলা জুয়ে সুতরাং 3,000 টাকার অর্ধেক টাকা হবে, এখানে 1500 টাকা অবচয়, আর অবচয় আপনার ব্যয় পাশে দিবেন এবং কম্পিউটার থেকে বাদ দিবেন। তো এটা হচ্ছে আমাদের 11 নম্বরের যে অতিরিক্ত মূলধন সম্পর্কিত এবং এর সাথে সম্পৃক্ত 13 নম্বরের এন্ট্রি আমরা একসাথে ক্লিয়ার করে দিয়েছি। এরপরে আমরা করব 12 যে সমন্বয়টা আছে, 12 প্রতি মাসে যাতায়াত খরচ 1000 টাকা। তো দেখেন আমি সমস্ত টাইপগুলো চেষ্টা করেছি ভিডিওর মধ্যে আনার জন্য, এই অঙ্কটার মধ্যে আনার জন্য। প্রতি মাসে যাতায়াত খরচ যদি 1000 টাকা হয় তাহলে 12 মাসে আপনার যাতায়াত খরচ হবে 12,000 টাকা। এখন আমাদের রেওয়ামিজ আছে কত সেটা দেখতে হবে। যাতায়াত খরচ যদি আমরা দেখি, এখানে আমাদের রেওয়ামিজ আছে যাতায়াত খরচ 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমি প্রদান করেছি যাতায়াত খরচ, কিন্তু আমার তো করা উচিত ছিল 12,000 টাকা, তো আমি করি নাই কত 2,000 টাকা। তো 2,000 টাকা আমি এখনো বকে আছে, তো বকে আমাদের খরচের সাথে যোগ হবে এবং দায় পাশে চলে যাবে। তো 12 নম্বর সমন্বয়টা আমরা শেষ করেছি। যদি না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন, আর আমার বইতে কিন্তু সমাধান অলরেডি করে দেওয়া আছে, তারপর আমি একটু ভিডিও দিচ্ছি যাতে আপনাদের উপকার হয়। মূলধনের উপরে সুদ নিয়ে আলোচনা হয়েছে, যদি না বুঝেন এই সব কমেন্টস করবেন, আমি আবার না হয় নিয়ে আপনাদের মেসেঞ্জারে, আমার সবাই ফেসবুক আমার যে গ্রুপ আছে অক্সফোর্ড কমার্সিয়াল গ্রুপে যোগদান করবেন। মেসেঞ্জারে পৃষ্ঠা অনেকে আমাকে ছবি তুলে দেখান, এভাবে দেখাতে পারেন, আমি রিপ্লাই দিব। বইয়ের ছবি তুলে যে কোনটা বুঝি না টিক দিয়ে দিবেন, তারপর জানাইবেন যে স্যার এটা বুঝি না, আমি ওটা সমাধান করে দিব। কারণ আমার বইটা শুধু বই বিক্রি না, এটার সাথে সাথে সমাধান দিব, আমি এটা আগেই বলেছি ইনশাআল্লাহ। তারপর বলছে 14 তারিখের সমন্বয়টা আমরা দেখব। অগ্রিম প্রদত্ত ভাড়া 3 বছরের জন্য প্রদান করা হলো। আচ্ছা, অগ্রিম প্রদত্ত ভাড়া বিষয়টি একটু ক্লিয়ার করি। অগ্রিম প্রদত্ত ভাড়া, অগ্রিম প্রদত্ত ভাড়া আমাদের কত টাকা আছে সেটা আগে দেখতে হবে। অগ্রিম প্রদত্ত ভাড়া বইতে দেওয়া আছে 15,000 টাকা। এখন 15,000 টাকা অগ্রিম প্রদত্ত ভাড়া দেওয়া আছে। এখন বলছে আমরা যে অগ্রিম প্রদত্ত ভাড়া 15,000 টাকা দিচ্ছি, এটা 3 বছরের জন্য। কত বছরের জন্য? এটা 3 বছরের জন্য দেওয়া হয়েছে। তাহলে আমরা কি 3 বছর হিসাব করি? আমরা কিন্তু খরচ হিসাবে যেটা দেখাই, অগ্রিম প্রদত্ত ভাড়াটা আগে কি দেখেন, প্রদত্ত ভাড়া ব্যয়, অগ্রিম মানে সম্পদ, তাহলে এটা সম্পদ পাশে চলে গেছে। আগে সম্পদ পাশে আমরা 15,000 টাকা দিচ্ছি, 15,000 টাকা দিতাম। এখন বলছি এটা যেটা দিয়েছি 15,000 টাকা যে আমরা দিয়েছি এটা কিন্তু 3 বছরের জন্য দিয়েছি। তাহলে 1 বছরের খরচ কত হয়েছে এটা দেখতে হবে, যেহেতু আমরা বছরের শেষে হিসাব করি। 1 বছরে কিছু খরচ হয়ে গেছে, তাহলে 3 বছরে যদি 15,000 টাকা হয় ভাগ 3 সমান 1 বছরে 5,000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে আমরা এই যে অগ্রিম প্রদত্ত ভাড়া যেটা হয়েছে, এখানে আমরা মাইনাস দিব ভাড়া খরচ, বা ভাড়া লিখে দিতে হবে। ভাড়া উত্তীর্ণ এরকমও দিতে পারি, বা ভাড়া খরচও দিতে পারি 5,000 টাকা। এখন যদি এটা বাদ দিই তাহলে আমাদের সম্পদ পাশে চলে যাবে 10,000 টাকা। তাই 10,000 টাকা সম্পদে থাকবে, আর এই 5,000 টাকা কিন্তু আমাদের খরচ, এটা আমাদের ব্যয় পাশে লিখবো ভাড়া খরচ। ভাড়া খরচ 5,000 টাকা। আমার মনে হয় বুঝতে পারছি। অগ্রিম প্রদত্ত ভাড়া এটা ব্যয় ছিল, এটা সম্পদ ছিল, সম্পদ পাশে দিছি। সেক্ষেত্রে বলতেছি যেহেতু 3 বছরের জন্য দিছি, তাহলে 1 বছর আমাদের হয়ে গেছে, অলরেডি 1 বছর খরচ হয়ে গেছে। তাই 1 বছর খরচটা দেখাতে হবে, বাকি 2 বছরটা আমাদের সম্পদ থাকবে। যদি আপনারা একটু দেখতে চান আমি একটু দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের একটু সমস্যা হতে পারে তাই আমি একটু এখান থেকে দেখাইলে হয়তো আপনারা ক্লিয়ার হবেন। আর তারপরে আমি বলছি যদি আপনারা না বুঝেন আমাকে অবশ্যই নক করবেন। দেখেন ভাড়া খরচ 5,000 টাকা, ব্যয় পাশে 5,000 টাকা, আর সম্পদ পাশে যে এখানে ছিল অগ্রিম প্রদত্ত ভাড়া 15,000 টাকা, সেখান থেকে মাইনাস ভাড়া খরচ 5,000 সমান 10,000 টাকা। তো এই ছিল আমাদের সমন্বয় নাম্বার কত, এটা আমাদের 14 নম্বর সমন্বয় শেষ হয়ে গেছে। 15 নম্বর আগে শেষ করেছি এবং 16 নম্বর করব। তো কৃষিক্ষেত্রে 16 নম্বর একদম সহজ, ব্যাংক জমাতির উপরে 10% সুদ ধরতে হবে। তো আমরা জানি যে ব্যাংক জমাতির উপরে 10% কি বলতে, ব্যাংক জমাতিরিক্ত, এটা হচ্ছে একটি দায়, দায় পাশে চলে গেছে। আর আমরা জানি দায়ের উপরে কোনো সুদ এটা খরচ, এটা আমাদের ব্যয় পাশে যাবে। 10% ধরে যেটা বের হবে এটা ব্যয় পাশে দিবেন, এবং ব্যয় যদি আপনার বকেয়া থাকে সেক্ষেত্রে আপনারা কি করি, যেটাকে দায় পাশে দিয়ে দিই, আমরা দায় পাশে দিয়ে দিব। তো এই ছিল আমাদের সমন্বয় আলোচনা। এখন আমরা রেওয়ামের মধ্যে কিছু জটিল কিছু এন্ট্রি দিয়েছি, অর্থাৎ হিসাবগুলো আপনাদের সমস্যা হয়, আপনারা আমাকে নক করছেন, এই জন্য আমি জানিয়ে দিচ্ছি। এখানে দেখুন বলা আছে বেতন 11 মাস, এটা সহজ অবশ্য। 11 মাসে যদি আপনার হয় 33,000 টাকা, তাহলে দেখেন 33,000 টাকা আপনি পরিশোধ করছেন বেতন, এটা 11 মাসে। তো 11 মাসে 33,000 হয়ে 33,000 যদি 11 দিয়ে ভাগ দিই 1 মাস শেষে 3,000 টাকা, তাহলে আমাদের তো হিসাব করতে হয় 12 মাসের। তাহলে
আমাদের 1 মাস বকেয়া আছে, সুতরাং 3000 টাকা আমাদের বকেয়া আছে। তো বেতনের সাথে বকেয়া দেবেন 3000 টাকা, হবে 36,000 টাকা। আর এটা যেহেতু বকেয়া, দায় পাশে 3000 টাকা দেবেন। তারপরে আছে অফিস খরচ 50% 6000 টাকা। দেখেন অফিস খরচ 50% 6000 টাকা, তাহলে 50% যদি 6000 টাকা হয়, আসলে এটা হওয়ার কথা ছিল তো 100%, তাহলে 6000 টাকা যদি 50% হয়, বাকি 50-এ 6000 টাকা, তাহলে অফিস খরচ 6000 টাকা যোগ বকেয়া 6000 টাকা সমান 12000 টাকা যাবে ব্যয় পাশে। আর যেহেতু বকেয়া খরচ, এটা দায় পাশে যাবে, বকেয়া অফিস খরচ আপনারা দিবেন দায় পাশে 6000 টাকা। তারপরে যে এদিকে আছে ঋণ, ঋণ নিয়ে অবশ্যই এটা আপনারা অনেক অলরেডি করে ফেলেছেন, যে ঋণ এখানে দেওয়া আছে 1,20,000 টাকা এবং 10% ধরে আপনি দেখেন তারিখটা দেখেন 4/1, মানে 4 মাস সহকারে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস বাদ 4 মাস সহকারে, সুতরাং 9 মাসের আপনি সুদ ধরবেন। সেক্ষেত্রে 10% ধরে যে টাকাটা আসে, আমরা জানি পার্সেন্টেজে যেটা আসে সেটা হচ্ছে 12 মাসের। তো 12 মাস থেকে যেহেতু আমরা 9 মাসের ধরবো, তাই 12 দিয়ে ভাগ দিব, 9 দিয়ে গুণ দিব। তো যদি এটা বলি, সেক্ষেত্রে আমাদের 1,20,000 টাকার উপরে 10% ধরে আসে 12,000 টাকা। 12,000 টাকা আর 12 দিয়ে ভাগ দিয়ে 1 মাসে আসে 1,000 টাকা, আর 9 মাস বকেয়া সমান 9,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এটা গেল। এখন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গুদাম ভাড়া। এই গুদাম ভাড়া নিয়ে আপনাদের অনেকের সমস্যা, আপনারা বলছেন যে ভাই এটা নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে। গুদাম ভাড়া নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। এবং আরেকটা আছে কর অভিজ্ঞতা, অনেক কোশ্চেন করছেন এটা নিয়ে, আমাকে অনেকে মেসেঞ্জারে প্রশ্ন করছেন, এই দুটো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখেন এখানে গুদাম ভাড়া দেওয়া আছে, গুদাম ভাড়া বলছে 12,000 টাকা। তো আমরা 12,000 টাকা খরচ হিসেবে ধরে নিলাম, প্রথমত এটা মনে করেন আমি দিয়ে দিলাম। কিন্তু বলছে মালিক 3/1 অংশে মালিক গৃহের সামগ্রীর জন্য ব্যবহার করে। তাহলে দেখেন 12,000 টাকা গুদাম ভাড়া, এটা আমাদের একটি ব্যয়। 12,000 টাকা যে আমাদের এখানে দেওয়া আছে গুদাম ভাড়া, সেটা ব্যয়। কিন্তু বলছে মালিক উহার 3/1 অংশে বসবাস করে। তো আমরা জানি কি, প্রতিষ্ঠানের কোনো কিছু মালিক নিলে সেটা উত্তোলন হয়, আর প্রতিষ্ঠানে মালিকের কিছু দিলে সেটা অতিরিক্ত মূলধন হয়। আমি আবারও বলি, প্রতিষ্ঠানে মালিকের কিছু দিলে সেটা অতিরিক্ত মূলধন, প্রতিষ্ঠান থেকে মালিক কিছু নিলে সেটা উত্তোলন। তাহলে যেহেতু গুদাম ভাড়াটা গুদাম ভাড়া সেটা প্রতিষ্ঠান দিবে, কিন্তু গুদামটা অফিসের বা প্রতিষ্ঠানের, সেটা মালিক নিজে ব্যবহার করতেছে। তো এটা আমাদের উত্তোলন হিসেবে কাউন্ট করতে হবে। সেক্ষেত্রে 12,000-এর 3/1 ভাগ আমাদের উত্তোলন হিসেবে যোগ হবে, অর্থাৎ আগে যে উত্তোলন আছে তার সাথে 1 ভাগ যোগ করতে হবে। 3 দিয়ে 12,000 যদি ভাগ দেই, তাহলে হয় আমাদের 12,000-এর আমরা যদি 3 দিয়ে ভাগ দেই, যেহেতু 3/1 ভাগ মালিক নেয়, তাহলে আমাদের 4,000 টাকা হচ্ছে উত্তোলনের সাথে যোগ হবে। তাই দেখেন আমাদের উত্তোলন কত আছে, আমরা যদি এখানে দেখি, এই দেখেন গুদাম ভাড়া আমরা ব্যয় পাশে দেখাই দিলাম, গুদাম ভাড়া 12,000 মাইনাস উত্তোলন 4,000 সমান 8,000 টাকা গেছে খরচ পাশে। আর উত্তোলন দেখেন আমরা কত টাকা দিছি, উত্তোলন দিছি 8,000 যোগ 4,000, কারণ এই 4,000 হচ্ছে ওই যে গুদামের 4,000, আর এই যে 8,000 হচ্ছে এটা হচ্ছে উত্তোলন। আপনারা রেয়ামিয়ে দেখতে পাবেন, সম্ভবত এটা রেয়ামিয়ে দিছি উত্তোলন, এই যে মূলধন উত্তোলন 8,000, উত্তোলন 8,000। তাহলে উত্তোলন 8,000 আর হচ্ছে মালিক যে ব্যবহার করে সেটা উত্তোলন, সেখানে হচ্ছে 4,000 সমান 12,000 টাকা হচ্ছে উত্তোলন। এই যে উত্তোলন 12,000 টাকা। এবং এরপরে দেখেন আমাদের আর যে কঠিন নীতি আছে, আয় কর, জীবন বীমা প্রিমিয়াম, এগুলো সম্পর্কে আপনারা জানেন। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই অঙ্কের সমন্বয়ের, মানে অঙ্কটির সমন্বয় সংক্রান্ত যত ঝামেলা। যারা এখনো বুঝেন নাই কমেন্টস করবেন ইনশাআল্লাহ। আর যদি এরপর না বুঝেন, আপনি ছবি তুলে আমার বইয়ের যে বইটা সংগ্রহ করছেন, ছবি তুলে টিক চিহ্ন দিয়ে বা প্রশ্ন যতটুকু বুঝেন নাই সেখানে আপনি একটু লিখে আমার মেসেঞ্জার যে আছে, অক্সফোর্ড কমার্স কোচিং গ্রুপ আছে, সেখানেও জয়েন করে নিতে পারেন, সেখানেও পোস্ট করতে পারেন, অথবা আমার মেসেঞ্জারে সরাসরি নক দিতে আহমেদ রুবেল লিখে ছাড় দেন, সেখানে আমাকে পাবেন, সেই মেসেঞ্জার আপনি আমাকে নক করতে পারেন। আর আমি গ্রুপের লিঙ্ক ইনশাআল্লাহ ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো সে পর্যন্ত ভালো থাকেন। আমাদের নেক্সট ভিডিওতে আমরা লেভেল 1 পরে আমরা 2 নিয়ে আলোচনা করব। আর এই সম্পর্কে ভিডিও আরও দিব ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের পরীক্ষা দ্রুত আমি আলোচনা করতে চাচ্ছি, এই জন্য আমি বোর্ডে করাচ্ছি, আমি চাইছি আমি কম্পিউটারে দিব। তারপর আপনি যেটা সেট করেন ওভাবে দিব। আমি প্রথম ভিডিওটা দিয়েছি আমি কম্পিউটার রেকর্ড, আর এটা দিয়েছি বোর্ডে। তো কোনটা আপনাদের কাছে বেশি উপকার হবে সেটা একটু জানাবেন, কারণ আপনাদের উপকারের জন্য আমার করা। আমি কম্পিউটারে করবো সেটা আপনাদের জন্য, আর বোর্ডে করবো আপনাদের জন্য। কোনটা আপনাদের জন্য ভালো বুঝতে সমস্যা সেটা বলবেন ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।